ক্লাস 9 তোমাদের নব সৃষ্টি চলছে। এটা তোমাদের দ্বিতীয় দিনের পড়া। দ্বিতীয় দিনে আমি প্রথম দিনে 3টে ভালো ভালো কোশ্চেন বলে দিয়েছিলাম। দেখো, আলাল, হুতম আর হিন্দির বঙ্কিম। আলাল বলতে এখানে বলা হয়েছে আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল কার লেখা? প্যারীচাঁদ মিত্রের লেখা একটা অন্যতম উপন্যাস আলালের ঘরের দুলাল। আর হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহের লেখা একটা উপন্যাস হুতম প্যাঁচার নকশা। তৎকালীন সামাজিক পরিস্থিতি বর্ণনা করা হয়েছে এই দুটো উপন্যাসে। আর একটা ছোট কোশ্চেন খুব ভালো পেয়েছিলাম, হিন্দির বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচন্দ্র মুন্সিকে। এবার দেখো আমরা যাই এ স্থলে। আর একটা কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। এবার কেমন উদাহরণ দিচ্ছেন দেখো লেখক, শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবে। শঙ্কর দর্শন হচ্ছে একটি দর্শন সাহিত্য আমাদের ভারতীয় ইতিহাসের বা ভারতীয় সাহিত্যের। তাহলে সেই ভাষা কি কখনো চলিত ভাষায় হতে পারে? যেটা আমাদের মুখ্য ভাষা, সেই ভাষায় কি শঙ্কর দর্শন লেখা হতে পারে? না, সেটা সংস্কৃত শব্দবহুল হবে। অপরপক্ষে আবার দেখো, মোগলাই রেস্তোরাঁর যখন বর্ণনা হবে, মোগলাই রেস্তোরাঁর বর্ণনা যখনই হবে তখন ভাষা কি হবে? সেখানে সংস্কৃত ভাষা চলবে না, সেখানে কীরকম হবে? হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। হুতম ঘেঁষা মানে কি? মানে মিশ্রণ, একটা চলিত কথা। যেখানে মোগলাই রেস্তোরাঁ এইগুলো তো আমাদের ভারতীয় নয়, তাহলে এইগুলো সেখানকার খাবারেরও নাম অন্যরকম হবে। তাই জন্যই লেখক বলেছেন যে এগুলো হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। এখানে আমরা দেখো দুটো পত্রিকার নাম পেয়েছি, একটা বসুমতী, একটা বাঁকা চোখ। তখনকার দিনে বেশ কিছু সাহিত্য বেরোতো যে পাঠক শ্রেণীকে ভেবে। তা এই বসুমতীর যে পত্রিকা, সেটা হচ্ছে একটু শিক্ষিত সম্প্রদায়ের জন্য, যেটার ভাষার মধ্যে গাম্ভীর্য আছে। আর বাঁকা চোখ একটা পত্রিকা, যেটা হচ্ছে কিছু রসিক মানুষের জন্য, যেটা হচ্ছে তার ভাষা হচ্ছে চটুল ভাষা। সেখানে সাধারণ ভাষা বা একটু হচ্ছে যে চলিত ভাষা, যেগুলো আমরা সাধারণত সাহিত্যে, বিশেষ করে ভালো সাহিত্যে পাই না। এবার দেখো, তাহলে এই দুটো কোশ্চেনও তোমরা দাগ দেবে যে বসুমতীর ভাষা কেমন হয় আর বাঁকা চোখের ভাষা কেমন হয়। এখানে বসুমতী, বাঁকা চোখ কিন্তু দুটো পত্রিকা, দেখো কোটেশন দেয়া আছে। আমাদের এরকমও কোশ্চেনে দিতে পারে যে নব সৃষ্টিতে আমরা দুটি পত্রিকার নাম পেয়েছি, পত্রিকা দুটির নাম কি, বা একটি পত্রিকার নাম কি। তাহলে আমরা কিন্তু এই দুটো নাম লিখব, একটা হচ্ছে বসুমতী, একটা বাঁকা চোখ। এবার বলছে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভেতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে এখানে একটা প্রশ্ন তোমরা অবশ্যই লিখে নেবে বা দাগ দিয়ে দেবে, কোন শব্দ নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই? কোন শব্দ নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই? না, পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এগুলো নিয়ে বেশি দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ এগুলো এতই ব্যবহার কম, এগুলো না করলেও কোনো অসুবিধা হবে না। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চাকে আমরা করি না কেন, সেই ভাষার শব্দ আমাদের বাংলাতে ঢুকবেই। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে। যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। তার মানে আমরা বাংলা ভাষায় কী করি, যখনই কোনো নতুন শব্দের প্রয়োজন ঘটে আমাদের, আমরা কিন্তু সংস্কৃত ভাণ্ডারের দিকেই উঁকি মারি, সংস্কৃত ভাণ্ডার থেকেই নেবার চেষ্টা করি। তাই যখনই আমাদের নতুন শব্দের প্রয়োজন হয় আমরা সংস্কৃত সাহায্য নেব। তাই সংস্কৃতকে উঠিয়ে দিলে চলবে না। এখানে একটা লাইন, খুব ভালো লাইন আছে, তোমাদের 3 নম্বরের কোশ্চেন আসে, সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব।
যেমন এখানে খাদ্য মানে কি, সংস্কৃত ভাষা তো আমরা খাবো না, কিন্তু আমাদের লেখার ক্ষেত্রে সংস্কৃত ভাষা অবশ্যই জরুরি। এখানে যদি আমরা সংস্কৃতকে তুলে দিই তাহলে আমরা আমাদের যে সাহিত্যের যে খিদে সেখান থেকে আমরা কিন্তু বঞ্চিত হব। এই লাইনটা তোমরা দাগ দেবে 3 নম্বরের জন্য। এরপর দেখো ইংরেজির বেলাতেও কিন্তু তাই। এই যে আমাদের লেখক এখানে কি বোঝাচ্ছে, যে বিষয়বস্তুর ওপর রচনার ভাষা নির্ভর করে। এখানে দেখো দর্শনশাস্ত্র, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞান শেখার জন্য আমাদের কিন্তু ইংরেজির দরকার হয়। এখনও আমরা যখনই উঁচু ক্লাসে উঠেছি, ধরো 11-12 যখন সায়েন্স নিয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তখন কিন্তু তাদেরকে ইংরেজিটা বেশ পোক্ত হতেই হচ্ছে, কারণ সাবজেক্টগুলো সবগুলোই ইংরাজিতে। কারণ এমন অনেক ভাষা আছে যেগুলো কিন্তু ইংরেজি ছাড়া হয় না। এই যে বলছে রেলের ইঞ্জিন কি করে চালাতে হয়, সে সম্বন্ধে বাংলায় কি কোনো বই বেরোবে? বাংলায় বই এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই এই সব টেকনিক্যাল শব্দের প্রয়োজন আরও কত বেশি, সেই সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করারও সময় আসেনি। যেমন সংস্কৃত বন্ধ করলে আমরা প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, ঠিক তেমনই ইংরেজি বন্ধ করারও সময় আমাদের এখনও আসেনি, কারণ আমরা বেশ কিছু ব্যাপারে ইংরেজির ওপর বেশ ভালো রকম নির্ভরশীল হয়ে আছি। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে, হ্যাঁ, এই আরবি ফার্সি থেকে যে সমস্ত শব্দ ঢুকেছে, লেখক বলছেন এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলায় ঢুকবে না। তাহলে লেখকের মতে কোন দুটি ভাষা থেকে নতুন শব্দ বাংলা ভাষায় আর ঢুকবে না? আরবি আর ফার্সি। এখানে এইটা দাগ দেবে। আর একটা প্রশ্ন দেখো, বলছে পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে, পূর্ব বাংলায় এই ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার কোনো সম্ভাবনা নেই। তাহলে আরবি ফার্সি পশ্চিম বাংলাতে প্রায় যাবো করছে, পূর্ব বাংলারও ঠিক সেরকমই অবস্থা। তাহলে এখানে আর একটা কোশ্চেন তোমরা দাগ দেবে, যে জ্ঞান বিজ্ঞানের চর্চা এই যে তার সম্ভাবনা নেই, কিসের সম্ভাবনা নেই? হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে, তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল চলতে থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এইটা তোমরা দাগ দেবে বা করবে, কোন বিষয়ে কোনো সন্দেহ নেই না। যেসব আরবি ফার্সি শব্দ বাংলায় ঢুকে গেছে সেগুলোকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না, সেগুলো বহুকাল ধরে চলতে থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত, কোনো লেখক নতুন বিদেশি শব্দের বর্জন করে পুরনো বাংলায় খুঁজতে চায়। এই যেমন চণ্ডীমঙ্গল, এই চণ্ডী, এখানে চণ্ডী বলতে কি বলা হয়েছে? চণ্ডীমঙ্গল কাব্যের কথা বলা হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্য, এই যে হুতম মানে হুতম প্যাঁচার নকশা, এই সমস্ত গ্রন্থের দিকে কিন্তু আমরা তাকাই। অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে কিন্তু পুরনো বাংলা পড়তে হচ্ছে। আমাদের এখনও MA গ্র্যাজুয়েশনে কিন্তু সেই মঙ্গল কাব্য বা সেই তোমাদের হচ্ছে যে ধনপতি খুলনা লহনা, তারপরে ধরো কালকেতু ফুল্লরা, এই পুরানো জিনিসগুলোতে কিন্তু আমাদের ফিরে যেতে হচ্ছে। আচ্ছা, পুরনো বাংলা পড়তে হয়, তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। আচ্ছা, এই পর্যন্ত আজ আমাদের থাক। পরের ক্লাসে আমরা পার্ট 3টা দিয়ে দিয়েছি। পার্ট 3টার এরপর থেকে পার্ট 3টা আমাদের করা আছে। মন দিয়ে পড়াশোনা করো, সামনে পরীক্ষা, একটু পড়াশোনার সময়টা বাড়িয়ে দাও।